ডাকসু নির্বাচনে ছাত্রদলের প্যানেল ঘোষণা, ভিপি পদে আবিদুল ইসলাম খান, জিএস হামিম। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে মনোনয়নপত্র বিতরণ স্থগিত। বর্তমান রাজনৈতিক অনিশ্চয়তা কাটাতে ও সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে সব দলগুলোর আলোচনায় বসা উচিত, মন্তব্য ডাক্তার তাহেরের। 21 আগস্ট গ্রেনেড হামলা মামলায় তারেক রহমানের খালাসের বিরুদ্ধে আপিল শুনানি কাল পর্যন্ত মুলতবি। গণহত্যা মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ চলছে। তামাকের বিরুদ্ধে তরুণ প্রজন্মকে সচেতন করতে না পারলে ভবিষ্যৎ অনিশ্চিত, মন্তব্য প্রধান উপদেষ্টার। অসংক্রামক রোগ প্রতিরোধে যৌথ ঘোষণাপত্র সই। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। আবিদুল ইসলাম খানকে ভিপি এবং তানভীর বাড়ি হামিমকে জিএস পদে মনোনয়ন দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনের 27 সদস্যের প্যানেল ঘোষণা করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। আবিদুল ইসলাম খান ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক এবং হামিম কবি জসিমউদ্দিন হল ছাত্রদলের আহ্বায়ক। এছাড়া এজিএস পদে মনোনীত হয়েছেন বিজয় 71 হল ছাত্রদলের আহ্বায়ক তানভীর আল হাদি মায়েদ। দুপুর 12টার দিকে অপরাজেয় বাংলার পাদদেশে এক সংবাদ সম্মেলনে ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব প্যানেল ঘোষণা করেন। একটি পদ ছাড়া বাকি সব পদের জন্য প্যানেল ঘোষণা করে ছাত্রদল। গবেষণা প্রকাশনা বিষয়ক সম্পাদক পদে জুলাই আন্দোলনে আহত শিক্ষার্থী সানজিদ আহমেদ তন্নির সম্মানে কোনো প্রার্থী ঘোষণা করেনি তারা। প্যানেল ঘোষণার সময় ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেন, গণতান্ত্রিক প্রক্রিয়ায় জনপ্রিয় তরুণ নেতাদেরকে মনোনীত করা হয়েছে, এখানে কারো কোনো হস্তক্ষেপ নেই। জুনিয়র এবং ছাত্র সমাজের পরিচিত মুখ এবং জনপ্রিয় নেতৃত্বকে বাছাই করেছি এবং আমি আপনাদের সামনে স্পষ্ট করছি, এটি শুধুমাত্র ছাত্রদল কেন্দ্রীয় সংসদ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল গণতান্ত্রিক প্রক্রিয়ায় আমরা এই প্যানেল নির্বাচিত করেছি, এখানে আর কারো কোনো হস্তক্ষেপ নেই। দর্শক, এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ে রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি মুহিবুল্লাহ মুহিব, যুক্ত হচ্ছে তার সঙ্গে। মুহিব, ছাত্রদলের প্যানেল ঘোষণার পর ছাত্রদের প্রতিক্রিয়া আপনি কি পেয়েছেন? জানেন যে ছাত্রদল ইতিমধ্যেই প্যানেল ঘোষণা করেছে ডাকসু নির্বাচনের। ঠিক কিছুক্ষণ আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে তাদের এই প্যানেল ঘোষণা করেন জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি এবং সাধারণ সম্পাদক। এবং এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে গুরুত্বপূর্ণ যেই নির্বাচন ডাকসু নির্বাচন, যেটিকে দ্বিতীয় সংসদ হিসেবে এদেশের মানুষ জানে, এবং এই নির্বাচনকে ঘিরে যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শিক্ষক সহ সবার যেমন আগ্রহের কেন্দ্রবিন্দু এই নির্বাচন, একই সঙ্গে কিন্তু সারা দেশের সর্বস্তরের মানুষও কিন্তু তাকিয়ে আছে কেমন হচ্ছে এবারের ডাকসু নির্বাচন। এবং এই নির্বাচনের কিন্তু সার্বিক কার্যক্রম ইতিমধ্যেই জমে উঠেছে। আমি এই মুহূর্তে রয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে। এখানে আজকের যেহেতু মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন, এবং শেষ দিনে কিন্তু শিক্ষার্থীরা যারা প্রার্থী হয়েছেন তারা কিন্তু মনোনয়নপত্র জমা দিতে আসছেন। ইতিমধ্যেই গতকালকে পর্যন্ত 668 জন প্রার্থী যারা ফর্ম কিনেছেন, এবং আজকেই যেহেতু শেষ দিন, এই দিনেই কিন্তু সবাই ফর্ম জমা দিবেন। এই মুহূর্তে আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে আমার সামনে একজন প্রার্থী, তিনি কিন্তু মনোনয়নপত্র জমা দিচ্ছেন। ছাত্রদলের যারা প্যানেলে রয়েছেন তারা কিন্তু এখন পর্যন্ত মনোনয়নপত্র জমা দেননি। তাদের যেহেতু সন্ধ্যা পর্যন্ত, বিকেল 5টা পর্যন্ত সময় রয়েছে, সেই সময়ের মধ্যে তারা জমা দিবেন। এবং সার্বিক কার্যক্রম শুরুর আগেই তারা যেটি বলেছেন যে জুলাই আন্দোলনের বিশেষ করে 5 আগস্টে পুলিশের গুলিতে নিহত আনাসের কবর জিয়ারতের মধ্য দিয়েই তারা কিন্তু আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করবেন। এবং যেই ছেলেটি জুলাই আন্দোলনে বিশেষ করে ঝুঁকি নিয়ে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেছিলেন যে আপনারা কেউ কাউকে ছেড়ে যায়েন না, সেই আবিদ, তিনি কিন্তু জাতীয়তাবাদী ছাত্রদলের প্যানেলে সহসভাপতি অর্থাৎ ভিপি পদে এবার প্রতিদ্বন্দ্বিতা করছেন। তো সব মিলিয়ে অনেকটাই জমে উঠেছে ডাকসু নির্বাচন। শিক্ষার্থীরা কিন্তু অধীর আগ্রহে অপেক্ষা করছেন এবারের নির্বাচন কতটা অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ হতে যাচ্ছে। আমরা গণমাধ্যম কর্মীরা অপেক্ষা করছি এবং মনোনয়নপত্র জমা দেওয়ার কার্যক্রম আমরা এই মুহূর্তে দেখছি যে শিক্ষার্থীরা আসছেন, প্রার্থীরা আসছেন এবং মনোনয়নপত্র জমা দিচ্ছেন। তো এই ছিল আমার কাছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচনের কার্যক্রমের সার্বিক পরিস্থিতির তথ্য। মুহিব, ধন্যবাদ আপনাকে। দর্শক, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী মুহিবুল্লাহ মুহিব। এদিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু হল সংসদ ও সিনেট প্রতিনিধি নির্বাচনের মনোনয়নপত্র বিতরণ স্থগিত করা হয়েছে। সকাল থেকে মনোনয়নপত্র বিতরণ করার কথা ছিল, কিন্তু মঙ্গলবার রাতে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক
ডক্টর আমজাদ হোসেনের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে মনোনয়নপত্র বিতরণ স্থগিতের কথা জানানো হয়। এ বিষয়ে তিনি আরও জানান, ডাকসু নির্বাচন নিয়ে কোনো অনিশ্চয়তা নেই, নির্বাচন হবে। গতকাল শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীরা কর্মবিরতি ও ধর্মঘট পালন করায় মনোনয়নপত্র বিতরণের জন্য নির্বাচন কমিশন প্রয়োজনীয় প্রস্তুতি নিতে পারেনি। এছাড়া নির্বাচন কমিশনের ৩ জন সদস্য ক্যাম্পাসের বাইরে রয়েছে। আজকালের মধ্যে সিদ্ধান্ত নিয়ে মনোনয়নপত্র বিতরণের পরবর্তী তারিখ ঘোষণা করা হবে বলে জানান অধ্যাপক আমজাদ হোসেন। আগামী 15 সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ, ডাকসু হল সংসদ ও সিনেট প্রতিনিধি নির্বাচন। জুলাই সনদে জামায়াতে ইসলামের কিছু মতপার্থক্য আছে। এসব নিয়ে ঐকমত্য কমিশনের সাথে মতবিনিময় শেষে দলের পক্ষ থেকে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে, এমনটি জানিয়েছেন জামায়াতে ইসলামের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। দুপুরে ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে দেখতে যান জামায়াতের নেতা। পরে সাংবাদিকদের বলেন, বর্তমান রাজনৈতিক অনিশ্চয়তা কাটাতে ও সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে সব দলের একসাথে আলোচনায় বসা উচিত। রাজনৈতিক মতাদর্শের ভিন্নতা থাকলেও একটি সুষ্ঠু নির্বাচন খুব জরুরি। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সুস্থতা কামনা করেন তিনি। জানান, জামায়াত ইসলামের আমির সুস্থ থাকলে তিনিও দেখতে আসতেন। বিএনপি এবং জামাত ইসলামিক বিগত 30 বছর ধরেই একসাথে রাজনীতি করেছি, আমরা একসাথে নির্বাচন করেছি, একসাথে আমরা সরকারে ছিলাম। সুতরাং আমাদের সাথে যে সৌহার্দ্যমূলক সম্পর্ক আছে এটা এখনো বজায় আছে। বিচ্ছিন্ন বিক্ষিপ্তভাবে কেউ যদি কিছু বলে সেটা আমরা মনে করি সেটা উচিত না এবং সেটাকে আমরা অত আমলে নেই না। আজকে বাংলাদেশের রাজনীতিতে কিছুটা অনিশ্চয়তা যেটা আছে, এটার জন্য আমি মনে করি সকল দলের, বিশেষ করে বড় দলগুলোর ভিতরে একটা পারস্পরিক আলোচনা হওয়া উচিত। সকলে মিলেই একটা সুষ্ঠু স্বাভাবিক নির্বাচন হতে পারে সে ব্যাপারে পারস্পরিক ডিসকাশন হওয়া দরকার, মতবিনিময় হওয়া দরকার এবং এক্ষেত্রে দলগুলোর ভিতরে একটা সৌজন্য পরিবেশ দরকার। রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসা শেষে বাসায় ফিরেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। হঠাৎ অসুস্থ হয়ে পড়লে মঙ্গলবার রাত 1টার দিকে তাকে ইউনাইটেড হাসপাতালে নেওয়া হয়। তাৎক্ষণিক কিছু পরীক্ষা নিরীক্ষার পর তাকে হাসপাতালে ভর্তি করা হয়। পরে শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় বুধবার 11টার পর হাসপাতাল থেকে বাসায় ফেরেন মির্জা ফখরুল। জানা গেছে তার শারীরিক অবস্থা এখন স্থিতিশীল রয়েছে। চোখের চিকিৎসা শেষে গতকালই তিনি থাইল্যান্ড থেকে দেশে ফেরেন। পরে রাতে দলের স্থায়ী কমিটির বৈঠকে অংশ নেন। বৈঠক শেষে অসুস্থ অনুভব করলে তাকে হাসপাতালে নেওয়া হয়। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ডাক্তার অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন জানিয়েছেন, মির্জা ফখরুলের অবস্থা স্থিতিশীল, তার জন্য দেশবাসীর দোয়াও চান বিএনপির নেতা। 21 আগস্ট গ্রেনেড হামলার মামলায় হাইকোর্টে খালাসপ্রাপ্ত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের খালাস বাতিল চেয়ে রাষ্ট্রপক্ষের করা আপিলের শুনানি বৃহস্পতিবার পর্যন্ত মুলতবি করা হয়েছে। প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন 6 বিচারপতির আপিল বেঞ্চে দ্বিতীয় দিনের শুনানি হয়। 21 আগস্ট গ্রেনেড হামলার ঘটনায় হত্যা ও বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ সব আসামিকে গত 1 ডিসেম্বর খালাস দেয় হাইকোর্ট। তবে খালাসের আদেশ চ্যালেঞ্জ করে রাষ্ট্রপক্ষ আপিল করে। এর আগে 2018 সালে এই মামলায় বাবর, সাবেক শিক্ষা উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টু সহ 19 জনকে মৃত্যুদণ্ড ছাড়াও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ 19 জনকে যাবজ্জীবন ও 11 জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ডে এবং অর্থদণ্ডে দণ্ডিত করা হয়। জুলাই আগস্ট আন্দোলনের সময় সংঘটিত মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ 3 জনের বিরুদ্ধে বুধবার 6ষ্ঠ দিনের মতো সাক্ষ্য গ্রহণ চলছে। সাক্ষ্য গ্রহণ করছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বাধীন বিচারিক প্যানেল। মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাল মামুনও আসামি হিসেবে রয়েছেন। নিজের দায় স্বীকার করে এই মামলায় রাজসাক্ষী হন তিনি। এখনো পর্যন্ত এই মামলায় সাক্ষ্য দিয়েছেন 12 জন। তামাকের বিরুদ্ধে তরুণ প্রজন্মকে সচেতন করা না গেলে আগামী প্রজন্মের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়বে, এমন আশঙ্কার কথা জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, যে কোনো পরিস্থিতি থাকুক না কেন সুস্থ সবল প্রজন্ম গড়ে তুলতে হবে। তা না হলে দক্ষ কর্মক্ষম মানব সম্পদের ঘাটতি তৈরি হবে। আরও জানাচ্ছেন সৈয়দ আব্দুল মুহিত। অসংক্রামক রোগ বিশ্বজুড়ে মৃত্যুর অন্যতম প্রধান কারণ। বিশেষ করে ডায়াবেটিস, ক্যান্সার, উচ্চ রক্তচাপ, হার্ট অ্যাটাক, স্ট্রোক,
শ্বাসতন্ত্রের জটিলতা সহ নানা কারণে ৭১ ভাগ মানুষের মৃত্যু হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিবেদন বলছে এই ৭১ ভাগের ৫১% মারা যায় ৭০ বছর পূর্ণ হওয়ার আগেই। এমন বাস্তবতায় অসংক্রামক রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে আন্তঃমন্ত্রণালয়ের সহযোগিতা বৃদ্ধির জন্য যৌথ ঘোষণাপত্রে সই করে বাংলাদেশ। তেজগাঁও কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা বলেন, জটিল অসংক্রামক রোগের চিকিৎসা ব্যয়ে নিঃস্ব হয়ে পড়েছে মানুষ। তাই জাতীয় উন্নয়ন নিশ্চিত করতে হলে এ বিষয়ে গুরুত্ব দিতে হবে। দক্ষ কর্মক্ষম মানব সম্পদ ব্যবস্থাপনা গড়ে তুলতে না পারলে ব্যক্তিগত জীবন থেকে জাতীয় উন্নয়ন কোনোটাই যথাযথভাবে করা যাবে না। তাই যে কোনো পরিস্থিতি হোক না কেন এবং যত চ্যালেঞ্জিং থাকুক না কেন, আমাদেরকে সুস্থ সবল প্রজন্ম গড়ে তুলতেই হবে। প্রধান উপদেষ্টা বলেন, জীবনযাপনে তরুণদের সচেতন করে তুলতে হবে। শিশু, কিশোর ও নারী স্বাস্থ্যে অগ্রাধিকার দেওয়ার পাশাপাশি অসংক্রামক রোগ প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে তাগিদ দেন তিনি। তরুণদের মধ্যে অনেকে একই সাথে পুষ্টিহীনতায় ভুগছে, আবার অতিরিক্ত ওজন নিয়ে শারীরিক ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতেও রয়েছে। তামাকের বিরুদ্ধে তরুণ সমাজকে আজ সচেতন করা না গেলে আগামী প্রজন্মের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়বে। এর পাশাপাশি স্বাস্থ্য সচেতনতার জন্য চিনির পরিমাণ নিয়ন্ত্রণ জরুরি ভিত্তিতে মানুষকে সচেতন করতে হবে। জাতীয় নীতিগুলো এমনভাবে প্রণয়ন করতে হবে যেন সেগুলো স্বাস্থ্যবান্ধব হয়, অসংক্রামক রোগ প্রতিরোধ নিয়ন্ত্রণে সহায়ক হয়। স্বাস্থ্য বান্ধব জাতীয় স্বাস্থ্যনীতি বাস্তবায়নে সরকারি বেসরকারি সব পক্ষকে এগিয়ে আসার আহ্বানও জানান প্রধান উপদেষ্টা। সৈয়দ আব্দুল মুহিত, বাংলা ভিশন, ঢাকা। বিশদ অঞ্চল পরিকল্পনা ড্যাপের নীতিমালায় অস্পষ্টতার কারণে আবাসন খাতে বিনিয়োগে আস্থাহীনতা বাড়ছে। তাই পরিবেশ বাঁচাতে শুধু ড্যাব সংশোধনী সমাধান নয়, বিশ্বায়নের যুগে ঢাকা নির্ভর আবাসন চিন্তা না করে বিকেন্দ্রীকরণ শুরুর তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা। গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ সিজিএস আয়োজিত নাগরিক সংলাপে রাজুককে দুর্নীতিমুক্ত করার তাগিদ দেন আলোচকরা। তারা বলেন, ভবন নির্মাণে ফ্লোর এরিয়া রেশিও বা ফারের মান কম বেশি হওয়ায় জটিলতার মুখে পড়ছে আবাসন খাত। এর ফলে ভবন নির্মাণে আগ্রহী হচ্ছেন না জমির মালিকরা। এতে ফ্ল্যাটের সংখ্যা কমে আবাসন খাতে সংকট তৈরি হচ্ছে। বিভিন্ন রাজনৈতিক নেতারাও ঢাকার জনঘনত্বের জন্য রাজুককে দায়ী করেছেন। রাজধানী ঢাকার সুরক্ষায় ফার বৃদ্ধি করা এবং বাস্তবতা বিবেচনায় সমন্বিত উদ্যোগের তাগিদ উঠে আসে এই সংলাপে। সংবাদ শেষ করব ক্রাউন সিমের শিরোনামগুলো আরও একবার জানিয়ে। ডাকসু নির্বাচনে ছাত্রদলের প্যানেল ঘোষণা, ভিপি পদে আবিদুল ইসলাম খান, জিএস হামিম। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মনোনয়নপত্র বিতরণ স্থগিত। বর্তমান রাজনৈতিক অনিশ্চয়তা কাটাতে ও সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে সব দলগুলোর আলোচনায় বসা উচিত, মন্তব্য ডাক্তার তাহেরের। 21শে আগস্ট গ্রেনেড হামলা মামলায় তারেক রহমানের খালাসের বিরুদ্ধে আপিল শুনানি কাল পর্যন্ত মুলতবি। গণহত্যা মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ চলছে। তামাকের বিরুদ্ধে তরুণ প্রজন্মকে সচেতন করতে না পারলে ভবিষ্যৎ অনিশ্চিত, মন্তব্য প্রধান উপদেষ্টার। অসংক্রামক রোগ প্রতিরোধে যৌথ ঘোষণাপত্র সই। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বিকেল 4টায়, 3টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews। সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।